আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, ক্যান্নিজারো রিয়াকশন। তোমরা যখন হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রি পড়তে তখন এর সম্বন্ধে কিছু পড়াশুনো করেছো। তো যে সমস্ত যে সমস্ত অ্যালডিহাইড কম্পাউন্ডের আলফা হাইড্রোজেন নেই, তাদেরকে দিয়ে আমরা কালকে সায়ানাইড ক্যাটালাইজড বেঞ্জয়েন কন্ডেনসেশনের কথা পড়ছিলাম। সেই রকমই কিছু অ্যালডিহাইডের যাদের আলফা হাইড্রোজেন নেই, তাদেরকে যদি কনসেন্ট্রেটেড অ্যালকালি দিয়ে ফোটানো হয়, তাহলে তারা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে পার্টিসিপেট করে, যেখানে একটা মলিকিউল অফ দ্যাট অ্যালডিহাইড গেটস রিডিউসড টু আ প্রাইমারি অ্যালকোহল and আরেকটা molecule of the same aldehyde gets oxidized to the corresponding sodium or potassium salt of the carboxylic acid. এই লাল রঙের অ্যালডিহাইডটা রিডিউসড হয়েছে আর নীল রঙের অ্যালডিহাইডটা অক্সিডাইজড হয়েছে। তো কী করে বুঝলাম যে অক্সিডেশন হয়েছে বা রিডাকশন হয়েছে? অক্সিডেশন নাম্বার দেখেছি, এই কার্বনটার অক্সিডেশন নাম্বার +1। সেটা তুমি বোঝো কেন এটা +1? এই ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে কে বলতে পারবে? ওটা +1 অক্সিডেশন নাম্বার কেন? স্যার দুটো এইচের জন্য +2 আর একটা অক্সিজেনের জন্য -1, মানে আলটিমেট দুটো হাইড্রোজেন কোত্থেকে পেলে? আমি স্যার অক্সিজেনের ডাবল বন্ডের জন্য -2। -2 মানে তুমি বলতে চাও অক্সিজেনের সঙ্গে কার্বন যখন জুড়ে থাকবে তখন ইলেকট্রনগুলো কার্বনের দিকে থাকবে? অক্সিজেনের স্যার +2 হবে স্যার +2 আর ওখানে হাইড্রোজেনের জন্য মাইনাস। আর ওই আরটা যেটা জুড়ে আছে তার জন্য ওটা 0 স্যার, মানে কেন? কার্বন কার্বন বন্ড ওই জন্য। কার্বন কার্বন বন্ড, সেই জন্য ওর ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট কিছু হচ্ছে বলে ধরা হয় না। অক্সিজেনটার সাথে দুটো বন্ড আছে, ততএব আমি ধরে নেব ওই অক্সিজেন একাই ওই কার্বনটাকে +2 চার্জ দিচ্ছে বা অক্সিডেশন নাম্বার দিচ্ছে। আর হাইড্রোজেন যেহেতু কার্বনের থেকে তার ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই হাইড্রোজেন একটা থাকার জন্য কার্বনটা -1 পাবে। তাহলে এটার ওভারঅল অক্সিডেশন নাম্বার হলো +1। এবার এই লাল অ্যালডিহাইডটা রিডিউসড হয়েছে কারণ এই সেম কার্বনটার উপরে হাইড্রোজেনের সংখ্যা বেড়ে গেছে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে, ওর অক্সিডেশন নাম্বার -1 হয়েছে। এটা কিভাবে হলো? মানে ক্যালকুলেশনটা করলাম কিভাবে? স্যার এখানে দুটো হাইড্রোজেন জন্য স্যার কার্বনের মাত্রা স্যার ওখানে -2 আর একটা অক্সিজেনের জন্য +1, -1 স্যার। কারেক্ট। নীল রঙের অ্যালডিহাইডটা সেটা সাপোজিটলি অক্সিডাইজড হয়েছে, কারণ এখানকার অক্সিডেশন নাম্বার নাকি বেড়ে +3 হয়েছে। সেটার ক্যালকুলেশনটা কীরমভাবে হলো? এখানে স্যার তিনটে অক্সিজেন আছে স্যার। তিনটে অক্সিজেন তো নেই, তিনটে অক্সিজেন তো নেই। না সরি, দুটো অক্সিজেন স্যার, দুটো অক্সিজেন। দুটো অক্সিজেন, কিন্তু অক্সিজেনের সাথে বন্ড আছে তিনটে, তাই তো? তো একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড, তাহলে তার জন্য +2, আর একটা O- সাথে সিঙ্গেল বন্ড, তাহলে তার জন্য +1, তাহলে এটার অক্সিডেশন নাম্বার হলো +3। তার মানে এই লাল অ্যালডিহাইডের কার্বনিল কার্বনটার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে 2 ইউনিট, +1 থেকে -1। আর নীল অ্যালডিহাইডের কার্বনিল কার্বনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে ওই একই 2 ইউনিট, সেটাও +1 থেকে +3। নীল অ্যালডিহাইডের কার্বনিল কার্বনের অক্সিডেশন নাম্বার বেড়েছে, লাল অ্যালডিহাইডের কার্বনিল কার্বনের অক্সিডেশন নাম্বার কমে গেছে। তাহলে এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, যেখানে একই মলিকিউল, একই টাইপের মলিকিউল, একটা রিডিউসড হচ্ছে আর একটা অক্সিডাইজড হচ্ছে। এবং এখানে যদি আমি কার্বক্সিলিক অ্যাসিডটাকে পেতে চাই, তাহলে আমাকে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে আমি কার্বক্সিলিক অ্যাসিডটা পেয়ে যাব। এবার এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে।
এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে বেঞ্জালডিহাইডকে যদি পটাশিয়াম কার্বনেট দিয়ে রিফ্লাক্স করা হয়, তাহলে পটাশিয়াম বেঞ্জয়েড এবং ফিনাইল মিথানল বা বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হয়। তার মানে একটা বেঞ্জালডিহাইড অক্সিডাইজড হয়েছে, একটা বেঞ্জালডিহাইড রিডিউসড হয়েছে। এটার নাম হচ্ছে ফারফিউরাল। ফারফিউরাল মানে একটা ফিউরান রিং আছে আর তার সাথে একটা সিএইচও গ্রুপ আছে। এগুলো আমরা যখন অ্যারোম্যাটিসিটি পড়েছিলাম তখন ওই ফিউরান, পিরোল এদেরকে নিয়ে হয়তো দু চার কথা বলেছিলাম, নাহলে এই সব কম্পাউন্ড আমরা সেমিস্টার 5-এ পড়ব। এটাকেও যদি অ্যালকালি দিয়ে রিয়াকশান করি তাহলে একটা অক্সিডাইজড হয়ে সোডিয়াম সল্ট অফ ফিউরোইক অ্যাসিড তৈরি হচ্ছে আর একটা ফারফিউরিল অ্যালকোহল তৈরি হচ্ছে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে পিভালঅ্যালডিহাইড। এটাকে 50% NaOH দিয়ে হিট করলে পিভালিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হচ্ছে আর আরেকটা রিডিউসড হয়ে নিওপেন্টাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। ফর্মালডিহাইডকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট 50% NaOH দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিলেই ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট এবং মিথানল তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন ফিচার আছে, যেটা হচ্ছে অ্যালকালি লাগছে, কখনো রিফ্লাক্স করতে হচ্ছে, কখনো রুম টেম্পারেচারেই রিয়াকশান হয়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কারুর আলফা হাইড্রোজেন নেই। যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে কিন্তু অ্যালকালির প্রেজেন্সে ক্যাননিজারো রিয়াকশান হবে না। সেক্ষেত্রে এই অ্যালডিহাইডগুলো অ্যালডল রিয়াকশানের দিকে চলে যায়, কারণ এনলেট তৈরি হয়। আমরা আমাদের এই কোর্সটাতে এই অ্যালডল রিয়াকশান পড়বো, কিন্তু পরে পড়বো। এখন আমরা আপাতত ক্যাননিজারের উপরে ফোকাস করছি, কনসিডারিং যে আমাদের হাতে যে অ্যালডিহাইডগুলো নিতে হবে সেই অ্যালডিহাইডগুলো কোনোটারই আলফা হাইড্রোজেন থাকলে ক্যাননিজারো রিয়াকশানটা হতে পারবে না। এবার দেখা যাক যে এই রিয়াকশানটা হচ্ছে কীভাবে। তো এখানে প্রথমে আলফা হাইড্রোজেন না থাকলে হাইড্রোক্সাইডের নিউক্লিওফাইল হিসেবে কাজ করার, একমাত্র নিউক্লিওফাইল হিসেবেই কাজ করতে পারে। যদি এখানে আলফা হাইড্রোজেন থাকতো তাহলে হাইড্রোক্সাইডটা ওই আলফা হাইড্রোজেনটাকে বেস হিসেবে অ্যাবস্ট্রাক্ট করতো, কিন্তু এখানে সেই ধরনের কোনো চান্স নেই। তাহলে OH মাইনাসের একটাই ফাংশন পড়ে থাকে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে অ্যালডিহাইডের কার্বনিল কার্বনকে অ্যাটাক করা। করলে এটা একটা টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হবে। মিডিয়ামে জল আছে, কারণ 50% অ্যালকালি মানে বাকি তো পুরোটাই জল। তাহলে এখানে একটা অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হতেই পারে, যেখানে হাইড্রেট তৈরি হলো। অনেক অ্যালডিহাইড কিন্তু আবার অ্যাকুয়াস মিডিয়ামে অলরেডি হাইড্রেট ফর্মেশন করে বসে থাকে। তার মধ্যে যদি আমরা বেস দিয়ে দিই তাহলে এই হাইড্রোজেনটাকে পিক আপ করে নিয়ে সেই কনজুগেট বেস অফ হাইড্রেট তৈরি করতে পারে। অর্থাৎ OH মাইনাসটা নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমেও এই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে, অথবা হাইড্রেটকে ডিপ্রোটনেট করেও এই হাইড্রেট তৈরি করে কনজুগেট বেসটাকে তৈরি করতে পারে। আচ্ছা, এই জিনিসটা হওয়ার পরে এর অ্যাপারেন্টলি হাইড্রেট তৈরি করে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমরা এর আগে ভাবিনি, কিন্তু এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এর আর কি ফাংশন থাকতে পারে। মিডিয়ামে যেহেতু এখনও অ্যালডিহাইড রয়েছে এবং এই কার্বনিল কার্বনটা যেহেতু ইলেকট্রোফিলিক, তাহলে এই কনজুগেট বেস অফ দি হাইড্রেট একে একটা হাইড্রাইড ডোনেশন করতে পারে, এবং সেই হাইড্রাইড ডোনেশন করাটা ইজ ড্রিভেন বাই, তার ড্রাইভিং ফোর্স হচ্ছে ফর্মেশন অফ দি কার্বন অক্সিজেন ডাবল বন্ড। নীল রঙের মলিকিউলটা থেকে একটা হাইড্রাইড যদি লাল রঙের কার্বনিল কার্বনটায় চলে যায়, তাহলে আমরা এখানে দুটো মলিকিউল পাবো। একটা হচ্ছে এই লাল রঙের প্রাইমারি অ্যালকোহলের সল্ট, আর একটা হচ্ছে নীল রঙের কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের পিকে ভ্যালু মোটামুটি 5-এর কাছে, আর এই প্রাইমারি অ্যালকোহলের পিকে ভ্যালু হচ্ছে 17-এর কাছে। অর্থাৎ এটার কনজুগেট অ্যাসিড যেটা, তার পিকে ভ্যালু হচ্ছে 17-এর কাছে। তো অবভিয়াসলি এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশান হবে, এবং সেই অ্যাসিড বেস রিয়াকশানটা অলমোস্ট কমপ্লিটলি ইরিভার্সিবল হবে। সেখানে তৈরি হবে একটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বক্সিলেট আয়ন, এবং আমরা একটা প্রাইমারি অ্যালকোহল পাবো। এই পুরো রিয়াকশানটার আলটিমেট ড্রাইভিং ফোর্স হচ্ছে এই লাস্ট ইরিভার্সিবল স্টেপটা, যেখানে একটা অত্যন্ত স্ট্রং অ্যাসিড থেকে একটা রিলেটিভলি মাইল্ড অ্যাসিড তৈরি হচ্ছে, এবং একটা রেজোনেন্স স্টেবিলাইজড কনজুগেট বেস কার্বক্সিলেট এর ফর্মে আমরা পাচ্ছি। এই মেকানিজমটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এই জিনিসটার স্লো স্টেপ হচ্ছে এইটা, ঠিক আছে? এটার স্লো স্টেপ হচ্ছে এইটা। তাহলে এর রেট অফ দ্য রিয়াকশান কার ওপর নির্ভর করবে? এর কনসেন্ট্রেশনের ওপরে নির্ভর করবে, এবং এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। তা তুমি এই যে কনজুগেট বেস অফ দি হাইড্রেট, এটা কি তুমি বাইরে থেকে অ্যাড করেছো?
না স্যার, ওটা অ্যালডিহাইড থেকে পাওয়া গেছে। অ্যালডিহাইড থেকে পাওয়া গেছে মানে এর কনসেন্ট্রেশনটা কোন কোন কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে? তার মানে এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, আর কার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, এটার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। তাহলে ইভেনচুয়ালি আমরা যদি রেট লটাকে এস্টাবলিশ করি, তাহলে রেট ইজ ইকুয়াল টু কী হবে? রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই অ্যালডিহাইড, যদি এটা বেঞ্জালডিহাইড হয়, অর্থাৎ আর যদি পিএইচসিএইচও হয়, তাহলে পিএইচসিএইচও সেটা সেকেন্ড অর্ডার, আর হাইড্রোক্সাইডের ফার্স্ট অর্ডার, ওভারঅল থার্ড অর্ডার রিয়াকশন। তাহলে বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে হাইড্রাইডটা ট্রান্সফার হচ্ছে, এই যে হাইড্রোজেনটা এখানে এসছে, এই যে নীল রঙের হাইড্রোজেনটা, এটা কি মিডিয়াম থেকে এসছে নাকি অন্য অ্যালডিহাইডের যে অ্যালডিহাইডিক হাইড্রোজেনটা ছিল সেইটা এখানে ট্রান্সফার্ড হয়ে এসছে? এটা কি মিডিয়ামে যে NaOH ওয়াটার এসব ছিল সেখান থেকে এসছে? ওটা না স্যার, এর থেকে এসছে ওই হাইড্রেট। হ্যাঁ মানে হাইড্রেটের কনজুগেট বেসটা থেকে এসছে, তার মানে যে এই হাইড্রোজেনটা ট্রান্সফার হয়ে এসছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এই কম্পাউন্ডটা নিই এবং সেটাকে যদি D2O NaOD এনরিচ মিডিয়ামে রিয়াকশন করি, তাহলে এখানে কোনো ডয়টেরিয়ামের ইনকর্পোরেশন দেখতে পাবো? না, ওই হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাই তো আসার কথা, তাই না? হ্যাঁ তাহলে আমরা এই ধরনের কোনো জিনিস পাবো না। আবার যদি আমরা এইটা নিয়ে রিয়াকশন করি, যেখানে এইটাকে ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেস করা আছে, এবং সেটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড H2O দিয়ে ট্রিট করে যা যা করার করি, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাবো তো? এখানে কোনো হাইড্রোজেন পাবো? না। এটা আমরা পাবো না। তাহলে এটা এখনও অবধি প্রমাণ করছে যে আমরা যে প্রপোজ মেকানিজমটা দিয়েছি সেটা ঠিক আছে, তাই তো? আচ্ছা, এবার তুমি আমাকে বলো এই কম্পাউন্ডটা বানায় কী করে? তুমি 1 মিনিট ভাবো, আমি জাস্ট 1 মিনিটের জন্য ঘুরে আসছি। হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এটা বানাবো কী করে? এই বস্তুটাকে আমি বানাবো কী করে? আচ্ছা, আমি কেমড্রোটাকে লঞ্চ করছি, দেখো তো, দেখতে পাচ্ছ তো কেমড্রোটা? এটা বানায় কী করে? এটা তো শিখিয়েছিলাম, এই তো দুদিন আগে, এক দুদিন আগেই তো শেখালাম। কিছুই যদি পুরনো পড়া মনে না থাকে, তাহলে আর নতুন পড়া পড়ে কী হবে? এইটা বানাতে বলছে না, কী করে বানাবো? এইটা লাগবে। এটাকে কী বলে? তোমাদের তো দেখছি বাবু কিছুই মনে নেই। এটার সাথে এটা রিয়াকশান করতে হবে। এটাকে কী বলে? অ্যাসাইল অ্যানায়ন বলে না? তো তার জন্য কি ইউজ করা যেতে পারে? কী রে বাবা, সব তো ভুলে মেরে দিয়েছো দেখছি। তাহলে আর শিখলে কি? এটা ইজ ইকুয়াল টু এইটা না? তো ওটা বানাবো কী করে? প্রথমে এটা বানাবো। তারপরে এখান থেকে এটা বানাবো, ডাইথায়োঅ্যাসিটাল বানিয়ে নেওয়ার পরে ডিপ্রোটনেট করব, তারপর ডয়টেরিয়ামের সাথে রিয়াকশন করব,
করলে এটা হবে। তারপরে হাইড্রোলিসিস করে দেবো মার্কারি টুর প্রেজেন্সে। শিখিয়েছিলাম না এটা? ইনফ্যাক্ট এটা তো স্টাডি মেটেরিয়াল বা ওই লাইফ সেভার 4 সব জায়গাতে করে দেওয়া আছে। যখন ডাইথায়ো অ্যাসিটাল আমরা পড়েছিলাম। তোমাদের মনে পড়েছে কি পড়েনি? হ্যাঁ না না বলো। হ্যাঁ স্যার। তো পারছো না কেন এগুলো? শুধু 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 ক্লাস করলে তো হবে না, তোমাকে তো পারতে হবে। শুধু ক্লাস করা যথেষ্ট নয়, মোটেও যথেষ্ট নয়। তো এই জিনিসটাকে বানাতে গেলে ওই রকম ডাইথায়নের থ্রু দিয়ে আমরা যাব। এবারে সব অ্যালডিহাইড এইরকম এরকম রেট ইকুয়েশন মানে না। যেমন ফর্মালডিহাইডের ক্ষেত্রে পার্টিকুলারলি অ্যাট হাই অ্যালকালি কনসেন্ট্রেশন, আগে যেটা একটা থার্ড অর্ডার রিয়াকশন ছিল, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু অ্যালডিহাইড, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রক্সাইড, সেটা একটু চেঞ্জ হয়ে যায় যদি হাই অ্যালকালি কনসেন্ট্রেশন থাকে। তখন দেখা যায় ওটা ফোর্থ অর্ডার রিয়াকশন হয়ে গেছে ওভারঅল। সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু অ্যালডিহাইড, এখানে ফর্মালডিহাইড, এবং সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রাইড। সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে ওরা বলে যে ফর্মালডিহাইড তো অ্যাকচুয়ালি হাইড্রেট ফর্মে থাকে, সেই জন্য তার যে কনজুগেট বেসটা তৈরি হয় সেটা ফার্দার আবার ডিপ্রোটনেটেড হয়। আগেরবার আমরা দেখেছিলাম এই কনজুগেট বেসটা যেটা মোনো অ্যানায়ন, সেইটা হাইড্রাইড ডোনেট করছিল এবং তারপরে ফাইনালি ডিপ্রোটনেশন হচ্ছিল, যেটা রিয়াকশানটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এখানে এদের বক্তব্য হচ্ছে যে যদি খুব বেশি মাত্রায় অ্যালকালি থাকে এবং ফর্মালডিহাইডের যেহেতু টোটালি হাইড্রেটেড ফর্মে থাকে এবং এখানে কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ নেই, তাই এখানে মোনো অ্যানায়নের বদলে এখানে ডাইঅ্যানায়ন তৈরি হতে পারে এবং ডাইঅ্যানায়ন তখন হাইড্রাইড ট্রান্সফার এজেন্ট হিসেবে কাজ করে এবং ডিরেক্টলি রেজোনেন্স স্টেবিলাইজড ফর্মেট অ্যানায়নটা তৈরি হয়। এখানে যে মিথক্সাইড তৈরি হচ্ছে সেটা মিডিয়াম থেকে প্রোটন খেয়ে নেবে, খেয়ে নিয়ে মিথানল তৈরি হয়ে যাবে। এখানে একটা ছাপার ভুল আছে, এটা হাইড্রোজেন হবে, দিস উইল বি হাইড্রোজেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাতে আমার রেটটাকে জাস্টিফাই করবো কী করে? কারণ নিউক্লিওফিলিক অ্যাডিশন যদি স্লো স্টেপ হয়, এটা আমরা আগেও দেখেছি তোমার ওই বেনজয়েন কন্ডেনসেশনের সময়, সেটাতে ওই যে স্টেবিলাইজড কার্বন আয়নটা তৈরি হয়েছিল সেটা যখন অ্যালডিহাইডকে অ্যাটাক করে তখন সেটাই স্লো স্টেপ ছিল। তো এখানে ক্যান্নিজারোতে একটু আগেই দেখলাম যে এখানেও এটা নিউক্লিওফিলিক অ্যাডিশনটা স্লো স্টেপ, এখানেও এটা স্লো স্টেপ। তো তাই যদি হবে তাহলে এখানে রেট অফ দ্য রিয়াকশন নির্ভর করা উচিত এর কনসেন্ট্রেশনের উপরে আর এই ডাইঅ্যানায়নের কনসেন্ট্রেশনের উপরে। এবার ডাইঅ্যানায়নের কনসেন্ট্রেশন ডেফিনেটলি নির্ভর করে এর কনসেন্ট্রেশনের উপরে আর হাইড্রক্সাইডের কনসেন্ট্রেশনের উপরে। এবার এটার কনসেন্ট্রেশনও তো নির্ভর করে এই কনসেন্ট্রেশনটার উপরে আর এইটার কনসেন্ট্রেশনের উপরে। তার মানে হাইড্রক্সাইডও দুবার আসছে, এখানে একবার এখানে একবার, আর রেট ইকুয়েশনে অ্যালডিহাইডটাও দুবার আসছে, এখানে একবার এখানে একবার। তো ঠিকই আছে, সেই জন্য ফোর্থ অর্ডার ওভারঅল হচ্ছে, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু ফর্মালডিহাইড, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রক্সাইড। এখন এই যে ডাইঅ্যানায়নটা, দিস ইজ আ বেটার হাইড্রাইড ডোনার দেন এইটা। তার কারণ ডাইঅ্যানায়ন যদি হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করে তাহলে সরাসরি রেজোনেন্স স্টেবিলাইজড ফর্মেট আয়ন তৈরি হয়, যেটা কিন্তু এখানে তৈরি হয় না। এখানে একটা ফার্দার ডিপ্রোটনেশনের ব্যাপার থাকে, তবে গিয়ে সেই ফর্মেট আয়নটা তৈরি হয়। এবং এখানে ডাইঅ্যানায়ন তৈরি হওয়াটা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি ফ্যাসাইল, কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে। তাদেরকে আমরা ইলেকট্রন রিলিজার বা ডোনার বলে তো ধরি না। জেনারেলি এখানটায় একটা ফিনাইল বা একটা টারশারি বিউটাইল বা যেতে কোনো একটা অ্যালকিল গ্রুপ থাকে যার আলফা হাইড্রোজেন নেই, তো তারা ইলেকট্রন ডোনার হিসেবে যদি কাজ করে তো এখানে অবভিয়াসলি সেকেন্ড অ্যানায়নটা তৈরি হওয়াটা উইল বি আ কাইন্ড অফ ডিফিকাল্ট। বোঝা গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ তো বলে যাচ্ছ, তাহলে পুরনো পড়া জিজ্ঞাসা করলে পারছো না কেন বাবু? সেটা তো পারতে হবে। শুধু ক্লাস করাটা ইম্পর্টেন্ট নয়, ক্লাস না করে যদি পড়াটা যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অতএব পুরনো পড়া ফেলে রেখো না। তোমাদের তো এখন রেকর্ডিংও দিয়ে দিচ্ছি, তো তোমাদের ওটা একবার অন্তত পাতাগুলো উল্টে দেখো, নাহলে নতুন পড়াটা আত্মস্থ করতে পারবে না। এবার এই ক্যান্নিজারোর একটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো রিয়াকশান। অর্থাৎ একই মলিকিউলের মধ্যে যদি দুখানা অ্যালডিহাইড থাকে, যেটা আমরা গতকাল অ্যাসাইল আয়নের সময় দেখেছিলাম যে ম্যাক্রোসাইকেল তৈরি করছিলাম আমরা, দুখানা এস্টার লাগছিল, যে দুটো এস্টার একই মলিকিউলের মধ্যে আছে। তো এখানেও সেটা হতে পারে, যেমন গ্লাইঅক্সাল এই কম্পাউন্ডটা।
এই কম্পাউন্ডটা তুমি অ্যাসিডালডিহাইডকে অক্সিডেশন করে বানাতে পারো, সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে রাইলি অক্সিডেশন বলে একটা রিয়াকশন আছে, সেটা তোমাদের পড়তেও হবে। তো এই গ্লাইঅক্সালকে যদি আমরা হিট করি, তো একটা গ্লাইঅক্সাল একটা সিএইচও, এই দেখো এই জায়গাটাতে এই জিনিসটা অক্সিডাইজড হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। অ্যাসিড মানে অ্যালকালি মিডিয়ামে হিট করার পরে তোমাকে H3O+ দিয়ে ওয়ার্কআপ অবশ্যই করতে হবে। অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে +1 থেকে +3। আর আরেকটাতে এই অ্যালডিহাইডটা সেটা রিডিউসড হচ্ছে ওই একই মলিকিউলে, আরেকটা অ্যালডিহাইড যেটা সেটা রিডিউসড হচ্ছে, রিডাকশান হচ্ছে +1 থেকে -1। এই মলিকিউলটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিডের করেসপন্ডিং অ্যালডিহাইড, থ্যালালডিহাইড। তাহলে যে কোনো একটা সিএইচওকে তুমি রিডিউস করো, এটা CH2H হয়ে গেছে, আর তলার সিএইচওটাকে অক্সিডাইজ করো, এটা CO2H হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এখন যদি হিট করা যায় তাহলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে অ্যানহাইড্রাইট তৈরি হবে। কিন্তু এই অ্যানহাইড্রাইটটা ফাইনাল প্রোডাক্ট নয়, মানে ফাইনাল প্রোডাক্ট হতে পারে, কিন্তু আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট কিন্তু একটা প্রাইমারি অ্যালকোহল আর একটা কার্বক্সিলিক অ্যাসিডই ছিল। তো এর মেকানিজম কী হবে? মেকানিজম একই রকম। সেখানে OH- প্রথমে যে কোনো একটা সিএইচওকে অ্যাটাক করবে, কারণ এখানে দুটো সিএইচও ইকুইভ্যালেন্ট, কাজে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাকের কোনো রিজিও সিলেক্টিভিটির গল্প নেই, যে কোনোটাতেই অ্যাটাক করতে পারে। তো হাইড্রোক্সাইড অ্যাটাক করলে করে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, O- পুশব্যাক করবে, এখানে একটা অ্যারো বোধহয় মিসিং আছে, এইখানটাতে O- পুশব্যাক করবে, এই C ডাবল বন্ডেড ওটা তৈরি হবে, হাইড্রাইড শিফট করে আসছে পাশের কার্বনেট সিএইচওতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইটাই স্লো স্টেপ। তারপরে তো যা প্রোটন ট্রান্সফার ইত্যাদি যা হবার হচ্ছে। তাহলে রেট অফ দ্য রিয়াকশন কার উপর নির্ভর করবে? অবভিয়াসলি এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। তো এর কনসেন্ট্রেশন তো বাইরে থেকে কন্ট্রোল করা সম্ভব নয়, আনলেস যদি এটার কনসেন্ট্রেশন বাড়ানো যায় বা এটার কনসেন্ট্রেশন বাড়ানো যায়। তার মানে এসেনশিয়ালি রেটটা সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য ডাইঅ্যালডিহাইড, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য হাইড্রোক্সাইড। এই অবধি বোঝা গেছে নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার। তোমাদের কারো কখনো কোনো প্রশ্ন থাকে না, সে ওটা বিচিত্র ব্যাপার যে কেউ কোনো প্রশ্ন করে না। ওকে, এবার কিছু কিছু অ্যালডিহাইড আছে যাদের আলফা হাইড্রোজেন নেই, দেখে অ্যাপারেন্টলি তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এর তো ক্যানিজারো রিয়াকশান খুব ভালোই হওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও তারা ক্যানিজারো রিয়াকশান দেয় না। আন্ডার অ্যালকালাইন কন্ডিশন তারা একটু অন্যদিকে ডিভিয়েট করা যায়। তার মধ্যে একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে ক্লোরাল। এই ক্লোরালকে নিয়ে আমরা কথা বলেছিলাম, কোন কানেকশানে কথা বলেছিলাম ক্লোরালকে নিয়ে? নিউক্লিওফিলিক অ্যাডিশন করার সময় আমরা ক্লোরালের হাইড্রেশন ইত্যাদি এইসব নিয়ে কথা বলেছিলাম। ক্লোরালে হেমিঅ্যাসিটাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, ক্লোরালকে জলের মধ্যে দিলেই ক্লোরাল হাইড্রেট হয়ে যায়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে, ডাইপোলার রিপালশনের জন্য অ্যালডিহাইড ফর্মটা হাইলি আনস্টেবল, সেই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হাইড্রেটকে হেভিলি ফেভার করে, সবই বলেছিলাম। তো এই ক্লোরালের আলফা হাইড্রোজেন নেই, এখানে অ্যালকালি দিলে হওয়ার কথা। এবার এখানে ফর্মেট তৈরি হচ্ছে, ফর্মেট তো তৈরি হওয়ার কথা ছিল না, কারণ এখানে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সল্ট তৈরি হওয়ার কথা ছিল, আর একটা তৈরি হওয়ার কথা ছিল ইথানলের CH3 তিনটে হাইড্রোজেনকে যদি ক্লোরিন দিয়ে রিপ্লেস করে দাও তাহলে সেই অ্যালকোহলটা, অর্থাৎ Cl3C CH2OH, এইটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তো এই ধরনের কিছু হয়নি, এখানে একটা ফর্মেট বেরিয়ে এসছে আর ক্লোরোফর্ম বেরিয়ে এসছে। তো দেখা যাক এটা কীভাবে হচ্ছে। প্রথমে অ্যালকালি অ্যাটাক করলো, অ্যালকালি অ্যাটাক করার পরে এখানে O- হলো। এবার যেটা হওয়ার কথা, যেটা আমরা এক্সপেক্ট করছি যে ক্যানিজারো হলে যেটা হতো, সেটা হচ্ছে অক্সিজেনটা পুশব্যাক করতো আর হাইড্রেটটা ট্রান্সফার করতো, এবং সেক্ষেত্রে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট পেতাম, এবং কার্বক্সিলিক অ্যাসিড পেতাম, এবং একটা ওই ট্রাইক্লোরো ইথানল, বিটা 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 ট্রাইক্লোরো ইথানলের সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট তৈরি হওয়ার কথা ছিল। সেটা অ্যাকচুয়ালি হয় না, কারণ এই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা ইজ রিলেটিভলি স্লো। এর থেকে ফাস্টার একটা রিয়াকশান এর কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ইনস্টেড অফ ট্রান্সফারিং দিস হাইড্রাইড টু অ্যানাদার মলিকিউল অফ ক্লোরাল, মেবি দিস কার্বন কার্বন বন্ড উইল ব্রেক। ইফ ইট হ্যাপেন্স, তাহলে এখানে মিডিয়ামে একটা ফর্মিক অ্যাসিড বেরোবে এবং এখানে একটা অ্যানায়ন বেরোবে যেটা CCl3-। এই অ্যানায়নটা অস্বাভাবিক স্টেবল, কারণ ক্লোরোফর্মে পিকে ভ্যালু দেখো 16-র কাছাকাছি, অ্যালকোহলের কাছাকাছি অ্যাসিডিটি এই হাইড্রোজেনটার, হুইচ মিনস যে এই CCl3- ইজ হাইলি স্টেবল। ফর আ কার্বন আয়ন দিস ইজ হাইলি স্টেবল। Why is this so much stable? স্যার তিনটে ক্লোরিন গ্রুপ স্যার Cl minus I আর কি আছে? Cl এর -I এফেক্ট আছে, আর কি আছে?
ক্লোরিন আর ওই লোন পেয়ারের সঙ্গে স্যার একটা ওই ডিপাই বন্ড হয়েছে। হ্যাঁ, মানে সালফার যেরকম পাশে কার্বন আয়নকে স্টেবিলাইজ করতে পারে, ক্লোরিনও হয়তো পারে, তাই না? হ্যাঁ ভ্যাকেন্ট, লো লাইং ভ্যাকেন্ট যে ডি অরবিটাল আছে সেইখানে হয়তো ট্রান্সফার করে দিতে পারে। অ্যাকচুয়ালি এই রিয়াকশানটার সঙ্গে হ্যালোফর্ম রিয়াকশানের প্রচুর মিল আছে। হ্যালোফর্ম রিয়াকশানে প্রথমে একটা আলফা হাইড্রোজেন আছে এরকম একটা অ্যালডিহাইডকে যদি অ্যালকালি এবং হ্যালোজেন দিয়ে ট্রিট করা হয়, পার্টিকুলারলি ক্লোরিন ব্রোমিন এইসব দিয়ে ট্রিট করা হয়, তাহলে মানে সিচুয়েশনটা যদি এরকম হয়, আমরা যদি এরকম একটা নিই, এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে অ্যাসিডালডিহাইড আঁকলাম। এটাকে যদি আমরা, এটা তুমি পরে পড়বে, যখন এনোলেট কেমিস্ট্রি পড়বে তখন পড়বে। এই রকম ব্রোমিনকে ওই যেসব দিয়ে যদি রিয়াকশান করি, তাহলে একটা একটা করে আলফা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গিয়ে ব্রোমিন ঢুকে যাবে। তুমি এটাও শিখবে যে একটা ব্রোমিন ঢোকার পরে তারপরে সেকেন্ড ব্রোমিন ঢোকাটা ফাস্টার, থার্ড ব্রোমিন ঢোকাটা আরও ফাস্টার। তাহলে এইটা যদি তৈরি হয়, তারপরে এই কেওএইচ মানে তোমার এই হাইড্রক্সাইড এই নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। নিউক্লিওফিলিক অ্যাটাক করলে ঠিক এই জায়গাটাতে আমরা ওই ক্লোরালের যে বস্তুটা পেয়েছিলাম তার মতোই এক কিছু জিনিসপত্র পাবো। ভালো করে দেখো, এই যে জিনিসটা আর ক্লোরালের নিউক্লিওফিলিক অ্যাটাকের ফলে এই জিনিসটা তৈরি হয়, এদের মধ্যে মিল আছে না? তুমি তো হ্যালোফর্ম রিয়াকশন নিজের হাতে করেছো, করনি? অ্যাসিটোন সিঙ্গেল কম্পাউন্ড ডিটেকশন করার সময় করতে না? হ্যাঁ স্যার। স্যাম্পেলটাকে নিয়ে তার মধ্যে ব্রোমিন ইন পটাশিয়াম, আয়োডিন ইন পটাশিয়াম আয়োডাইড দিয়ে ভালো করে শেক করে অল্প অল্প ড্রপ বাই ড্রপ এনএইচ অ্যাড করে শেক করে দেখতে না ইয়েলো কালারের প্রেসিপিটেট পড়ছে? ওই ইয়েলো কালারের প্রেসিপিটেটটা হচ্ছে ব্রোমোফর্ম, অর্থাৎ CH-Br3। এখানে আমরা যদি ক্লোরিন ইউজ করতাম তাহলে ক্লোরোফর্ম তৈরি হতো, এবার ক্লোরোফর্ম তো প্রেসিপিটেট পারে না, সেই জন্য ব্রোমোফর্ম দিয়ে রিয়াকশন করা হয়। তাহলে এবারে যেটা হবে সেটা হলো এই যে বন্ডটা আছে না, এই বন্ডটা ভেঙে যাবে, এ পুশব্যাক করবে, এই ও মাইনাস এখানে পুশব্যাক করবে, আর এ এখান থেকে বেরিয়ে যাবে, কারণ Cbr3 মাইনাসও স্টেবল, CCl3 মাইনাসও স্টেবল। তাহলে হাইড্রাইড ডোনেশন করছে না, তাহলে ক্যান্ডিজারও কি হবে? ক্যান্ডিজারও হবে না। কিন্তু এইখানটায় এই পার্টিকুলার এই পার্টটাতে, এখানটায় যদি এই ধরনের অ্যানায়ন স্টেবিলাইজিং গ্রুপ না থাকে, তাহলে রিয়াকশনটা ক্যান্ডিজারের দিকে চলে যাবে। তখন এই পাথওয়েটা তো বন্ধ হয়ে গেল, এটা তো আর হচ্ছে না, কারণ অ্যানায়ন হিসেবে কেউ লিভ করতে পারছে না। তখন একটাই রাস্তা পড়ে থাকে, সেটা হচ্ছে হাইড্রাইড ডোনেট করে দাও। বোঝা গেল ক্লোরাল কেন পার্টিসিপেট করছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড ক্লাস অফ কম্পাউন্ড কয়েকটা আছে এই ধরনের অর্থো ডাইসাবস্টিটিউটেড বেঞ্জালডিহাইড, পার্টিকুলারলি এই জায়গাগুলো যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, লাইক 2,6 ডাই হ্যালো অথবা 2,6 ডাই নাইট্রোবেঞ্জালডিহাইড, এদের ক্ষেত্রেও কোনো ক্যান্ডিজারো রিয়াকশন দেখতে পাওয়া যায় না। কনসেন্ট্রেটেড অ্যালকালি দিয়ে ফোটালে অদ্ভুতভাবে এই বন্ডটা ভেঙে যায়, এখানে একটা হাইড্রোজেন চলে আসে, অর্থাৎ মেটা ডাই সাবস্টিটিউটেড বেঞ্জিন তৈরি হয়, এবং এই পার্টটা ফার্দার অক্সিডাইজড হয়ে একটা পটাশিয়াম বা সোডিয়াম ফর্মেট তৈরি করে। তো এটার ব্যাপারটা কি? এখানেও একই গল্প। প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, অ্যালকক্সাইডটা হলো, তারপরে ওর উচিত ছিল এই হাইড্রাইডটাকে ডোনেট করে দেওয়া, কিন্তু সেটা ইজ কাইন্ড অফ স্লো। তার থেকে বেটার হচ্ছে এই সিসি বন্ডটাকে টার্গেট করে ভেঙে দেওয়া, কারণ তাহলে যে অ্যানায়নটা বেরোবে সেই অ্যানায়নটা ইজ স্টেবিলাইজড। এই অ্যানায়নের স্টেবিলাইজেশন কীভাবে হতে পারে? স্যার মাইনাস আই ও সি। হ্যাঁ, তাছাড়া ওই কার্বনটা sp2, তাই না? এই হ্যাঁ। এখানকার মতো sp3 নয়। এস ক্যারেক্টার বাড়লে তো ইলেকট্রন হোল্ড করার ক্ষমতা বাড়ে নাকি? হ্যাঁ স্যার। প্লাস যে অরবাইটালটাতে ইলেকট্রন পেয়ারটা আছে সেটাও sp2, কারণ এখানে যে লোন পেয়ারটা আছে সেটা একটা sp2 লোন, মানে sp2 হাইব্রিড অরবাইটালে আছে। অতএব এই বেঞ্জিন রিংয়ের যে 6টা পাই ইলেকট্রন অ্যারোমেটিসিটি তৈরি করেছে তার সাথে ওর কোনো সম্পর্ক নেই।
এবং এখানে যদি সে ফর এক্সাম্পল নাইট্রো থাকে, নাইট্রো কিন্তু নিজের মাইনাস আর এফেক্ট দিয়ে একে স্টেবিলাইজ করতে পারবে না, কারণ নাইট্রোর মাইনাস আর এফেক্ট কেবলমাত্র পাই ইলেকট্রনের উপর কাজ করে। এটা পাই টাইপ ইলেকট্রনই না, এটা সিগমা টাইপ ইলেকট্রন। সিগমা মানে সিগমা প্লেনে sp2 হাইব্রিড অরবিটাল আছে, যেখানে আগে ওই সিসি বন্ডটা ছিল সেটা ভেঙে গিয়ে এখন সেখানে লোন পেয়ার অফ ইলেকট্রন চলে এসেছে, এবার মিডিয়াম থেকে প্রোটন খেয়ে নেবে। তাহলে এটার জন্য এই ধরনের কম্পাউন্ডের জন্যও কিন্তু ক্যান্ডিজারও হবে না। তার মানে তুমি বুঝতে পারছো এইটার মধ্যে কমন থিম হচ্ছে যে হাইড্রাইড ট্রান্সফার তখনই করবে যদি তোমার অ্যালডিহাইডের সঙ্গে যে আর গ্রুপটা আছে সেই আর গ্রুপটা অ্যানায়ন হিসেবে বেরিয়ে যেতে না পারে। যদি সেটা আর গ্রুপটা অ্যানায়ন হিসেবে বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার ক্যান্ডিজারও রিয়াকশান হবে না, নাহলে মিক্সচার অফ প্রোডাক্ট হবে। এই অবধি পরিষ্কার? সামনের দিকে যাব? হ্যাঁ স্যার। আরও কিছু অ্যালডিহাইড আছে যারা ক্যান্ডিজারও রিয়াকশানে পার্টিসিপেট করে না, যেমন এই তিনটে: প্যারাহাইড্রক্সিবেঞ্জালডিহাইড, স্যালিসাইলডিহাইড বা অর্থোহাইড্রক্সি বা 2-হাইড্রক্সিবেঞ্জালডিহাইড, এবং 4-NN ডাইমিথাইল অ্যামিনো। এটা অ্যাকচুয়ালি NN ডাইমিথাইল অ্যামিনো বা ব্র্যাকেট দিয়ে ডাইমিথাইল অ্যামিনো লিখলে NN লেখার দরকার হয় না। NN ডাইমিথাইল অ্যামিনো বেঞ্জালডিহাইড। এদের ক্ষেত্রে সমস্যাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে এরা প্রত্যেকেই ইলেকট্রন রিলিজিং গ্রুপ। কীভাবে এরা ইলেকট্রন রিলিজ করে? লোন পেয়ার অফ ইলেকট্রন স্যার। হ্যাঁ, মানে সেটাকে কী বলে? প্লাস আর এফেক্ট। প্লাস আর এফেক্ট, তাই না? তা প্লাস আর এফেক্ট থাকার জন্য এই পার্টিকুলার অ্যালডিহাইডিক যে কার্বনগুলো আছে সেগুলোর ইলেকট্রোফিলিসিটির কী পরিণতি হবে? ইলেকট্রোফিলিসিটি কমে যাবে স্যার। অ্যাবসলিউটলি। ক্যানিজারো রিয়াকশনের প্রথম স্টেপটা কি? আরডিএস এর আগের স্টেপটা কি? প্রথম স্টেপটা কি? ওটা হচ্ছে মোর ইলেকট্রোফিলিক। ওটা আরে বাবা, ক্যানিজারোর প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে স্যার নিউক্লিওফিলিক অ্যাডিশন। কার্বনিল কার্বনটা অ্যাটাক করে। তা সেগুলো কি এদের জন্য খুব ফেভারেবল রিয়াকশন? না। এবং পার্টিকুলারলি এই দুটোর জন্য যেখানে হাইড্রক্সি আছে, তুমি এদের পিকে কত তোমার ধারণা আছে? এদের পিকে কত? ফেনলের পিকে কত? ফেনলের পিকে 10-এর কাছাকাছি। এখানে অর্থ এবং প্যারাপোজিশনে ইলেকট্রন উইথড্রয়িং সিএইচও গ্রুপ আছে, তাই পিকে ভ্যালু একটু কমে যাওয়ারই কথা। মানে যথেষ্ট অ্যাসিডিক এই ওইচগুলো। তো অ্যালকালি মিডিয়ামে ফেললে এদের তো কোনো চান্স নেই, এরা তো সব অ্যানায়ন হিসেবে থাকবে নাকি? তাহলে এই ও মাইনাসটার ইলেকট্রন রিলিজিং এফেক্ট সেটা কি ওইচের থেকে বেশি না কম? তো ও মাইনাসের ইলেকট্রন রিলিজিং এফেক্ট বেশি স্যার। হ্যাঁ, তার মানে ইলেকট্রোফিলিসিটি তো আরও কমে যাবে। হ্যাঁ, তো কোনো চান্সই নেই, হবেই না। এবং তুমি যে লজিকগুলো দিচ্ছ তার সপক্ষে তুমি বলতে পারো যে হ্যাঁ, তার মানে এইখানটায় যদি হাইড্রোজেন না থাকে, এই জায়গাটায় যদি আমি সে ফর এক্সাম্পল ওএমই করে দিই, তাহলে কি অ্যালকালি মিডিয়ামে ডিপ্রোটনেশন হতে পারে? এখানে কি ও মাইনাস তৈরি হবে? না। তাহলে প্লাস আর এফেক্ট তো আমার ওই ফেনলিক কম্পাউন্ডগুলোর জন্য অ্যালকালি মিডিয়ামে যতখানি প্লাস আর এফেক্ট দেখাচ্ছিল এখানে ততখানি দেখাতে পারবে না। এবং এই কার্বনিলগুলোর ইলেকট্রোফিলিসিটি ততখানি কম্প্রোমাইজড হবে না। এবং সত্যি সত্যি দেখা যায় যে এগুলোর ওএমই ভার্সানগুলো সুন্দর ক্যানিজারো রিয়াকশানে পার্টিসিপেট করছে, কিন্তু ওইচ ভার্সানগুলো করছে না। কেন করছে না বুঝতে পারছো? কারণ অ্যালকালি মিডিয়ামে ওএইচ আর ওএইচ নেই, ও মাইনাস হয়ে গেছে। তার ইলেকট্রন রিলিজিং এফেক্টের ঠেলায় কার্বনিল আর অন্য বাইরের কোনো নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশান করতে আগ্রহী নয়। এবং আরও ইম্পর্টেন্টলি, তুমি যদি এই ওএইচটাকে মেটা পজিশনে নিয়ে যাও, তাহলে কি রেজোন্যান্সের মাধ্যমে এর ইলেকট্রন পেয়ারকে এই কার্বনিলের উপরে ট্রান্সফার করা সম্ভব? হবে না। কারণ যদিও প্লাসের এফেক্ট দেখায়, তাহলে এই জায়গাটা নেগেটিভ হবে, এই জায়গাটা নেগেটিভ হবে, এই জায়গাটা নেগেটিভ হবে, এই জায়গাটা তো হবে না। এখানটা যদি নেগেটিভ না হয় তাহলে কার্বনিলের ইলেকট্রোফিলিসিটি খুব একটা কমবে না, র্যাদার ওএইচের মাইনাস আই এফেক্টটাই কাজ করবে, যতটুকু কম যতটুকু যা আছে। তাহলে মেটা হাইড্রক্সিবেঞ্জালডিহাইড ক্যানিজারো রিয়াকশনে পার্টিসিপেট করার কথা, এবং করেও। তা তোমাকে যদি কোশ্চেন দেয় যে অ্যামং 3 regioisomers of hydroxybenzyaldehyde 2 doesn't participate in, only 1 does participate in Cannizzaro reaction, identify the isomer and explain why the other 2 does not participate or do not participate in Cannizzaro reaction. এই উত্তরটা তোমার পারা উচিত। তাহলে হ্যাঁ লাইফ সেভারে দেখবে এগুলো এই ধরনের কোশ্চেন আনসার সলভ করা আছে।
ঠিক আছে, এখনও পর্যন্ত যা ক্যানিজারো রিয়াকশন আমরা পড়েছি সেগুলো সবই হচ্ছে আমাদের কি বলবো একই অ্যালডিহাইডের মধ্যে যা গল্প হওয়ার হচ্ছে, হয় হলে হচ্ছে, না হলে হচ্ছে না। কিন্তু ক্যানিজারো রিয়াকশনকে আরও একটু এক্সটেন্ড করা যায়, যেমন হোমোবেঞ্জয়েনের নেক্সট ভার্সন, লজিক্যাল ভার্সন ছিল হেটারোবেঞ্জয়েন, এবং হেটারোবেঞ্জয়েনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেই ডোনার অ্যাকসেপ্টার কনসেপ্ট লাগিয়ে যে মিক্স বেঞ্জয়েন সুন্দরভাবে তৈরি করা যায়, প্রোভাইডেড আমরা যদি রিঅ্যাক্টিভিটিটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি। তো ক্রস ক্যানিজারো রিয়াকশনও পসিবল। জেনারেলি হেটারোবেঞ্জয়েনের জন্য যেরকম সুন্দর পেয়ারিং করা যায়, এখানে সেটা অতটা ফ্লেক্সিবিলিটি আমাদের নেই। আমরা যদি দুটো অ্যালডিহাইডকে মেশাই, R1 এবং R2, এই ধরনের দুটো গ্রুপ আছে এবং আলাদা আলাদা অ্যালডিহাইড, এই স্পেশাল কেস ছাড়া সব রকম প্রোডাক্টই পসিবল, যেখানে R1 অ্যালডিহাইডটা সেটাও একবার অক্সিডাইজড হয়েছে, রিডিউসড হয়েছে, আর R2 অ্যালডিহাইডটা সেটাও একবার অক্সিডাইজড হয়েছে, সেটাও রিডিউসড হয়েছে। সিনথেটিক্যালি এটা খুব একটা ইউজফুল নয়, তার কারণ মেবি আমি চাইছি যে এইটা সিলেক্টিভলি রিডিউসড হোক আর এইটা সিলেক্টিভলি অক্সিডাইজড হোক, কিন্তু অন্য দুটো প্রোডাক্ট এখানে সাইড প্রোডাক্ট হিসেবে নুইসেন্স তৈরি করবে, তাদেরকে সেপারেট করতে হবে। এই জন্য ক্রস ক্যানিজারো রিয়াকশানের সিনথেটিক ইউটিলিটি খুব একটা নেই, আনলেস আমরা যদি ওয়ান অফ দ্য পার্টনার হিসেবে ফর্মালডিহাইডকে ইউজ করি। যখন দুটো পার্টনারের মধ্যে একটা হচ্ছে ফর্মালডিহাইড, তখন রিয়াকশনটা সিনথেটিক্যালি ইউজফুল হয়ে যায়, কারণ ফর্মালডিহাইড অলমোস্ট এক্সক্লুসিভলি অলওয়েজ it gets oxidized to format, transfer the hydride to the other reaction partner which gets reduced। তিনখানা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ভেরাট্রালডিহাইড, ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন নেই, তার সাথে তুমি ফর্মালডিহাইড মিশিয়ে NaOH দিয়ে রিয়াকশন করেছো, এর কী হয়েছে দেখতে পাচ্ছ? কী হচ্ছে? অক্সিডাইজ হয়েছে। আর এর কী হয়েছে? রিডিউসড হয়েছে। তার মানে দিস ইজ এ গুড টেকনিক ফর রিডাকশন অফ অ্যারোমেটিক অ্যালডিহাইডস উইদাউট ইউজিং এনি সো কল্ড আদার রিডিউসিং এজেন্ট। জাস্ট ফর্মালডিহাইড NaOH মিডিয়ামে দিলেই রিয়াকশন হয়ে যাবে। এই কম্পাউন্ডটা দেখো, প্যারাটলু অ্যালডিহাইড, রাইট, KOH মিথানল দিয়ে রিডিউসড হয়ে গেছে, ফর্মালডিহাইড নিজে অক্সিডাইজড হয়ে গেছে। প্যারানাইট্রোবেঞ্জালডিহাইড, দিস ইজ ভেরি ভাইটাল, দিস ইজ এ কেমোসিলেক্টিভ রিডাকশন। কীরকম কেমোসিলেক্টিভিটি? নাইট্রো, সেটার কিন্তু পোটেনশিয়াল আছে রিডিউসড হয়ে যাওয়ার, নাইট্রো রিডিউসড হয়ে গিয়ে কী তৈরি হয়? হ্যাঁ, বহু কিছু তৈরি হতে পারে। নাইট্রো রিডিউসড হয়ে নাইট্রোসও হতে পারে, NO2 থেকে NO হতে পারে, তারপরে NaHOH হতে পারে, হাইড্রক্সিলামিন টাইপের কম্পাউন্ড হতে পারে, এবং তারপর ফাইনালি সেটা NH2 হয়ে যেতে পারে। যেমন আমরা যে মুলিকেনবার্গার টেস্ট করি, সেখানে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে রিডাকশন করা হয়, তখন NO2 রিডিউসড হয়ে NaHOH স্টেজে থেমে যায়, কিন্তু রিডাকশন পসিবল। তার ফলে তুমি যদি প্যারানাইট্রোবেঞ্জালডিহাইডের এই CHO গ্রুপটাকে সিলেক্টিভলি রিডিউস করতে চাও, কেমো সিলেক্টিভিটি এমপ্লয় করতে চাও, তাহলে তোমাকে এমন রিডিউসিং এজেন্ট দিতে হবে যেটা নাইট্রোর সঙ্গে রিয়াকশন করে না কিন্তু অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে। ওয়ান অফ দ্য ভেরি সিম্পল রিয়েজেন্ট ইজ ডু আ ক্রস ক্যানিজারো ইউজিং ফর্মালডিহাইড অ্যাজ ওয়ান অফ দি আদার রিয়াকশন পার্টনার। দেখো সুন্দর রিডাকশন হয়ে গেছে, নাইট্রোর কিচ্ছু হয়নি। তারপরে পাইপেরোনাল বলে একটা কম্পাউন্ড দেওয়া আছে, সেখানে ওই একই গল্প, তুমি যখনই ফর্মালডিহাইড ব্যবহার করছো অলমোস্ট অলওয়েজ এক্সক্লুসিভলি দিস থিং উইল বি অক্সিডাইজড অ্যান্ড দ্যাট আদার থিং উইল বি রিডিউসড। তা এটা তো আমাকে ব্যাখ্যা করতে হবে। এই ভদ্রলোক, এই নেনিজেস্কিউ, ইনি এই ক্রস ক্যানিজারের ওপরে প্রচুর কাজকর্ম করেছিলেন, সেই জন্য ওনার ছবিটা আমি এখানে দিয়েছি। উনি একজন রোমানিয়ান কেমিস্ট ছিলেন। হোয়াই ডাজ ইট অলওয়েজ অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট? Why does it always undergo oxidation in preference to the other aromatic aldehyde? কেন? কি মনে হয় তোমার? আচ্ছা, যে হাইড্রাইড ডোনার, কোনটা হাইড্রাইড ডোনার? যে অ্যালডিহাইডের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে সেটা, তাই তো, সেটাই তো অ্যালডিহাইড ডোনার নাকি? মেকানিজমটা ভেবে দেখো, প্রথমে OH মাইনাস অ্যাটাক করলো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, O মাইনাস কিকব্যাক করলো এবং হাইড্রাইডকে ইজেক্ট করে দিল। তা দুখানা কম্পাউন্ড তোমার কাছে আছে, একটা হচ্ছে ফর্মালডিহাইড আর একটা হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই নীল রঙের কার্বন একটা আছে, লাল রঙের কার্বন একটা আছে। নীল লাল বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তা নীল নীল কার্বনটা মোর ইলেকট্রোফিলিক নাকি লাল কার্বনটা মোর ইলেকট্রোফিলিক, তোমার কি মনে হয়?
রিংয়েরটা স্যার, কারণ কি অ্যারোম্যাটিক রিংয়ের তো প্লাস আর এফেক্টও আছে। অ্যাবসলিউটলি, প্লাস স্টেরিক ক্রাউডিংও আছে। তাহলে কোন কার্বনটা মোর ইলেকট্রোফিলিক, কোথায় নিউক্লিওফিলিক অ্যাটাক উইল বি ফাস্টার? নীল রঙেরটায়। ওয়ান্স দ্যাট হ্যাপেন্স তখন তো তোমার হাতে আর কিছু করার নেই, তখন তো ওই ফর্মালডিহাইড থেকে যে অ্যালকক্সাইডটা তৈরি হয়েছে সেই তো হাইড্রাইড ডোনেট করবে, এবং তার ফলে ফর্মালডিহাইডের ফেট ইজ সিল্ড। তোমার আর কিছু বলার নেই, ফর্মালডিহাইড তখন অক্সিডাইজড হবেই, কিচ্ছু করার নেই। বোঝা গেল না? হ্যাঁ বুঝেছো? তাহলে হ্যাঁ এবার চিন্তা, আরেকটা কারণও লোকে বলে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড তো অলমোস্ট এক্সক্লুসিভলি হাইড্রেট ফর্মে এক্সিস্ট করে। আগে ফর্ম থাকে। ফর্মালডিহাইড তো এতই রিঅ্যাক্টিভ, এবং মানে হাইড্রেট ফর্মে এক্সিস্ট করে, তাকে তুমি বলতে পারো যে এর সাথে রিঅ্যাক্টিভিটিকে আপনি ইকুয়েট করছেন কেন, আপনি ইকুইলিব্রিয়াম দিয়ে বলুন। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম দিয়েও যদি বলি, যে ফর্মালডিহাইডের কার্বনিল কার্বনকে স্টেবিলাইজ করার তো কেউ নেই, এবং অ্যাডাক্টে স্টেরিক ক্রাউডিংও এমন কিছু বাড়েনি, কারণ মাত্র দুখানা হাইড্রোজেন ছিল। তার ফলে ফর্মালডিহাইড পুরোটাই হাইড্রেটেড ফর্মে থাকে। তো তাই যদি থাকে, তাহলে তার তো এই ধরনের একটা মেকানিজমের থ্রু দিয়ে হাইড্রাইড ট্রান্সফার করাটা ইজ ভেরি মাচ মোর লাইকলি কম্পেয়ার টু আ সিচুয়েশন যেখানে এই ধরনের একটা কোনো অ্যালডিহাইডকে মিডিয়ামে অ্যাড করার পর প্রথমে সেটা হাইড্রেট তৈরি করবে, তারপরে সেই হাইড্রেট ডিপ্রোটনেটেড হবে, এবং তারপরে সেই হাইড্রেট থেকে হাইড্রাইড ট্রান্সফার হবে, তাই না? তাহলে এটা ফার মোর লাইকলি। এবং আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে যে ফর্মালডিহাইডের এই দিক থেকেও হাইড্রাইড ডোনেট করতে পারে, এই দিক থেকেও হাইড্রাইড ডোনেট করতে পারে। কটা হাইড্রাইড আছে ওর ডোনেট করা? দুটো আছে স্যার। দুটোই কি ডোনেট করে দেবে? সেটা কি হয়? না, না, দেবে না, একটাই, statistically না। দেবে একটাই, কিন্তু আমি যদি স্ট্যাটিস্টিক্যাল হিসেব করি, তাহলে যে কোনো একটা অন্য অ্যালডিহাইড যার একদিকে হাইড্রোজেন আছে আর অন্যদিকে অন্য যা কিছু গ্রুপ থাকুক, তার তুলনায় তার প্রবাবিলিটি অফ হাইড্রাইড ডোনেশন তো বেটার হবে নাকি? কি হবে না হবে না? হ্যাঁ, হবে স্যার। হবে। বেশ, এবার বলছে ক্রস ক্যানিজারো রিয়াকশন তার ইন্ট্রামলিকুলার ভ্যারিয়েশন। আগে আমরা ইন্ট্রামলিকুলার ভ্যারিয়েশন পড়লাম, তখন থ্যালালডিহাইড দেখেছিলাম, বেঞ্জিন রিংয়ের 1-2 পজিশনে দুটো সিএইচও, সিমিলার সিএইচও ছিল, যে কোনো দিকে অ্যাটাক করলেই হচ্ছিল। গ্লাইওক্সাল দেখেছিলাম, সিএইচও বন্ড সিএইচও, যে কোনো দিকে অ্যাটাক করতে হচ্ছিল। এখানে ফিনাইল গ্লাইওক্সাল, এটা অ্যাসিটোফেননের রাইলি অক্সিডেশন করে বানায়। অ্যাসিটোফেনন মানে PHCOCH3, তার মধ্যে SiO2 দিয়ে দেয়, দিলে রাইলি অক্সিডেশন হয়ে ফিনাইল গ্লাইওক্সাল তৈরি হয়ে যায়। তা ফিনাইল গ্লাইওক্সাল তৈরি হলো, এবার তার মধ্যে NaOH হিট দিয়ে ওয়ার্কআপ করলে, খেয়াল করে দেখো, এই পার্টটা অক্সিডাইজড হচ্ছে, এটাকে তুমি ভাবতে পারো এটা একটা ট্রুলি একটা অ্যালডিহাইড, আর এই পার্টটাকে তুমি ভাবতে পারো এটা বেসিক্যালি একটা কিটোন। তা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কোনটা মোর ইলেকট্রোফিলিক জেনারেলি? অ্যালডিহাইড স্যার। অ্যালডিহাইড। তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক কোথায় হবে? এখানে হবে হ্যাঁ, অ্যালডিহাইড না এখানে হবে? তো এখানেই যদি হবে, তাহলে হাইড্রাইড ডোনেশন কোত্থেকে হবে? অ্যালডিহাইড কার্বনটা থেকেই হাইড্রাইড ডোনেশন হবে। তাহলে অ্যালডিহাইড কার্বনের ফেট কী হলো? অক্সিডেশন হলো। আর এক হাইড্রাইডটা অ্যাকসেপ্ট করলো কে? কিটোনিক কার্বনটা। তাহলে কিটোনিক কার্বনের ফেট কী হলো? সে রিডিউসড হলো। তাই এর মধ্যে বলার কী আছে? বোঝা গেল না? এখানে একটা প্রবলেম সেট করা আছে, বুঝেছো? এই প্রবলেম সেটটা দেখো একবার। এখানটা যদি স্টার লেভেল থাকে তাহলে কী হবে, কোথায় যাবে এই লেভেলটা, কী ব্যাপার? মানে বেসিক্যালি এইটা যদি লেভেলড হয়, তাহলে এই কার্বনটাও লেভেলড হবে, এই কার্বনটাও লেভেলড হবে, এই কার্বনটাও লেভেলড হবে, এই কার্বনটা লেভেলড হবে, আর কিছুই হবে না। এবার এখানে আমি সিলেনিয়াম ডাইঅক্সাইডের অক্সিডেশনটা একটুখানি বলেছি, কারণ এই সব কম্পাউন্ডগুলো বানাতে গেলে তো রাইলি অক্সিডেশনটা লাগে, HL রাইলির নামে এটা। তো এটা বেসিক্যালি প্রথমে এটা খানিকটা আলফা হাইড্রোজেনের কেমিস্ট্রি আছে, বলে স্যার এটা হয়তো আবার তোমাকে পরে পড়াবেন। আমি এখানে জাস্ট একটা ব্রিফ আউটলাইন অফ মেকানিজম দিয়েছি এবং কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে এটা এখানে একবার দেখতে পারো। আচ্ছা, এরপরে আজকে যে রিয়াকশানটা আমরা পড়বো, এবং এটা পড়েই আমরা আমাদের এই ক্লাসটা শেষ করব, যদি আর টাইম থাকে তাহলে আমরা ওই আরেকটা রিয়াকশান আছে, সেটা হচ্ছে রূপ রিঅ্যারেঞ্জমেন্ট, সেটাতে যেতেও পারি, কিন্তু তার আগে এইটা পড়ি। এটাকে এখানে পড়ার একটা কারণ আছে, কারণ ক্যানিজারোতে কী হয়, দুটো অ্যালডিহাইড নেওয়া হয়, একটা অক্সিডাইজড হয় আর একটা রিডিউসড হয়। থ্যালালডিহাইডের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে পাশাপাশি দুটো সিএইচও ছিল, একটা অক্সিডাইজড হয়েছিল, একটা রিডিউসড হয়েছিল, এবং তারপরে হিট করাতে জল বেরিয়ে গিয়ে অ্যানহাইড্রাইড তোমার ল্যাকটোন টাইপের কম্পাউন্ড তৈরি হয়েছিল।
এই রিয়াকশানটা যেটা এখন আমরা পড়তে যাচ্ছি সেটাও একটা ক্যানিজারের মতোই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, অর্থাৎ কেউ একই মলিকিউল, কেউ রিডিউসড হচ্ছে, কেউ অক্সিডাইজড হচ্ছে। এখানেও সেই লাল নীল অ্যালডিহাইড আছে, এবং এদের কিন্তু কোনো ওইরকম বাছবিচার নেই যে আলফা হাইড্রোজেন থাকতে পারবে না, না থাকলেও চলবে, এরকম ব্যাপার নয়। এটা প্রথম এটা রিপোর্ট করেন লুডউইগ ক্লেইজেন, যার নামে ক্লেইজেন কন্ডেনসেশন, যেটা আমরা কালকে অ্যাসাইল লয়েন পড়ার সময় অল্প স্বল্প দেখছিলাম, যেটার ইন্ট্রামলিকুলার ভার্সনটার নাম হচ্ছে ডিকম্যান। কিন্তু এটাকে এক্সটেন্সিভলি ইনভেস্টিগেশন এবং অপটিমাইজেশন করেন রাশিয়ান কেমিস্ট টিশেঙ্কো, সেই জন্য এটার নাম হচ্ছে টিশেঙ্কো রিয়াকশান। কিন্তু এখন যখন আমরা এখন কেমিক্যাল হিস্ট্রি এই ব্যাপারগুলো আরও তো ইম্পর্ট্যান্ট হয়েছে, আরও লোকে এখন এগুলো নিয়ে চর্চা করে, উৎসাহ বেড়েছে, তো এটাকে অনেক সময় ক্লেইজেন টিশেঙ্কো রিয়াকশান বলে বলা হয়। প্রথম যে টিশেঙ্কো রিয়াকশান বা ক্লেইজেন টিশেঙ্কো রিয়াকশান সেটা ছিল বেঞ্জালডিহাইড দিয়ে রিয়াকশান করেছিলেন সোডিয়াম অ্যালকক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করে ক্লেইজেন, এবং সেখানে বেঞ্জাইল বেঞ্জোয়েট তৈরি হয়েছিল। টিশেঙ্কো দেখেন যেটা একটা জেনারেল রিয়াকশান, কিন্তু ক্যাটালিস্টটাকে চেঞ্জ করতে হয়, সেটা অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে উনি রিয়াকশানটা করেন, এবং সেখানে দেখা যায় এই লাল অ্যালডিহাইডটা, এটা কী হয়েছে, লাল অ্যালডিহাইডটা কী হয়েছে বলো তো? অক্সিডাইজ না রিডিউস, কী হয়েছে? ওটা রিডিউস হয়েছে, আর নীলটা কী হয়েছে? অক্সিডাইজ হয়েছে। অক্সিডাইজড হয়েছে। রিডিউসড হলে এইটা হওয়ার কথা, আর অক্সিডাইজড হলে এইটা হওয়ার কথা। এবার যদি এইটা হয়ে থেমে যেত তাহলে তো তুমি বলতে যে তো রিয়াকশান তো হয়ে গেছে, মানে আমার তো আর তো কিছু বলার নেই, রিয়াকশান শেষ হয়ে গেছে। ওটাকে আমি ক্যানিজারো রিয়াকশানেরই একটা ভ্যারিয়েশন বলে ধরতাম, কিন্তু তা কিন্তু হয় না। অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে বা বেঞ্জালডিহাইডকে যদি আমরা সোডিয়াম অ্যালকক্সাইড দিয়ে ট্রিট করি, তখন এস্টারটা ডিরেক্টলি তৈরি হয়ে যায়, যেটা কিন্তু আগে হচ্ছিল না, ক্যানিজারোতে কিন্তু হচ্ছিল না। সো ইট ইজ ভেরি মাচ লাইক ক্যানিজারো ডিসপ্রপোর্শনেশন, বাট উইথ এ লিটল বিট অফ টুইস্ট, একটুখানি টুইস্ট আছে। এক্সাম্পল দেখো, অ্যাসিটালডিহাইড নিয়ে, অ্যাসিটালডিহাইডের রিডিউস প্রোডাক্টটা কে হবে? ইথানল না? আর অক্সিডাইজ প্রোডাক্টটা কে হবে? অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড। তা তাদের ইথানল আর অ্যাসিডিক অ্যাসিডের এস্টারের নাম কি? ইথাইল অ্যাসিটেট হয়ে গেল। আচ্ছা, বেঞ্জালডিহাইড নিয়ে রিয়াকশন করলে কি হবে? কোন এস্টারটা পাবো? কোন অ্যালকোহলের এস্টার? বেঞ্জাইল অ্যালকোহল। আর কোন অ্যাসিডের এস্টার? বেঞ্জয়িক অ্যাসিডের, তার নাম কী হবে? বেঞ্জাইল বেঞ্জোয়েট। তার প্রোপানল নিয়ে রিয়াকশন করলে প্রোপাইল প্রোপিওনেট। অ্যাক্রালডিহাইড দিয়ে রিয়াকশন করলে অ্যালাইল অ্যাক্রাইলেট, কারণ অ্যালাইল অ্যালকোহল তৈরি হবে, রিডাকশনের ফলে অ্যালাইল অ্যালকোহল তৈরি হবে, আর যে অ্যাসিডটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। অ্যালাইল অ্যালকোহল আর অ্যাক্রাইলিক অ্যাসিডের নাম হচ্ছে এস্টারের নাম হচ্ছে অ্যালাইল অ্যাক্রাইলেট। তো এইসব হচ্ছে কী করে? এগুলো হচ্ছেটা কী করে? এটাও একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, কিন্তু এখনও পর্যন্ত যে অ্যাটমকে তুমি নিউক্লিওফিলিক অ্যাটাক ফ্যাটাক করতে দেখছিলে বা হাইড্রাইড ট্রান্সফার হচ্ছিল বা ইত্যাদি, তার থেকে এটা একটুখানি আলাদা। রিয়াকশানটা শুরু হয় প্রথমে অ্যাক্টিভেশন অফ দি কার্বনিল অক্সিজেনকে দিয়ে। প্রথমে অ্যালুমিনিয়াম তো একটা লুইস অ্যাসিড, আর এটা হচ্ছে একটা লুইস বেস, এই অক্সিজেনের উপরে লোন পেয়ার সব রয়েছে, তো লুইস অ্যাসিড লুইস বেস কাপলিং হয়, কমপ্লেক্সেশন হয়, হয়ে এই কার্বনিলটা ইলেকট্রোফিলিক হয়ে গেল। এবার দেখো এখন এরকম কিন্তু তুমি কখনো দেখো নি। এবার তুমি হাইড্রাইড ট্রান্সফার দেখছিলে, অন্য নিউক্লিওফিলিক অ্যাটাক করছিল, এসব দেখছিলে, এবারও নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, হেটারোঅ্যাটমই নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, কিন্তু সেই হেটারোঅ্যাটমটা ইজ দি অক্সিজেন, কার্বনিল অক্সিজেন অফ দি অ্যানাদার অ্যালডিহাইড। দেখতে পাচ্ছ? অ্যাটাক করলো টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট যা তৈরি হওয়ার হয়েছে। এবারে তোমাকে মাথায় রাখতে হবে যে অক্সিজেন অ্যালুমিনিয়াম বন্ড স্ট্রং হতে পারে, কিন্তু কার্বন অক্সিজেন বন্ডটা রিফর্ম করার একটা টেন্ডেন্সি থাকবেই। ক্লোজ করলো, হাইড্রাইড ট্রান্সফার হচ্ছে কার্বনিল কার্বনে, কারণ এই কার্বনিল কার্বনটার ওপরে যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু মাথায় প্লাস চার্জ এসে গেছে। এটা অনেকটা তোমার ইন্ট্রামলিকুলার ক্যানিজারোর মতোই, শুধু তফাৎটা হচ্ছে এখানে কার্বন অক্সিজেন বন্ড থেকে অক্সিজেনের মাথায় প্লাস আছে। দেখো ইন্ট্রামলিকুলার ক্যানিজারো কীরকম ছিল, এরকম ছিল না? এই যে অক্সিজেন মাইনাস পুশ করছে, হাইড্রোজেন গিয়ে কার্বনিলে মারছে, তাই না? এখানেও তাই, COAl বন্ড ভাঙছে,
সিও ডাবল বন্ড তৈরি হচ্ছে, হাইড্রাইড গিয়ে কার্বনিলে মারছে। এবং এটা যদি ফলো আপ করো, তার মানে অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ড ভেঙে গেল, তার মানে এ লোয়ার প্রাইম হোল 3 সেটা রিজেনারেট করে গেছে এবং এই কম্পাউন্ডটা ডিরেক্টলি তৈরি হয়ে গেল। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কোশ্চেন দিতে পারে যে এই রিয়াকশানটা যদি আমরা সোডিয়াম অ্যালকক্সাইড দিয়ে করতে চাই তাহলে কি হবে? তখন উত্তর হচ্ছে যে হ্যাঁ হবে, না হওয়ার কিছু নেই। কীরমভাবে হবে দেখো, বেঞ্জালডিহাইড নিয়েছি, নন অ্যানোলাইজেবল অ্যালডিহাইড, আর তার সাথে আমি নিয়েছি বেঞ্জাইল অ্যালকোহলের অ্যালকক্সাইড। কেন নিয়েছি সেটা একটু পরে বলছি। তো বেঞ্জাইল অ্যালকোহলের অ্যালকক্সাইড নিয়েছি, তো প্রথমে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, খুললো, এটা তৈরি হয়েছে। এখানে ওই ধরনের কোনো লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স হ্যান ত্যান ইত্যাদি কিচ্ছু হয়নি। এবার কেন নিজের মতো ভাববো, এ পুশব্যাক করছে, হাইড্রাইড ট্রান্সফার করছে, মিডিয়ামে আরেকটা বেঞ্জালডিহাইডকে অ্যাটাক করছে, তাহলে বেঞ্জালডিহাইডকে যেই অ্যাটাক করলো এই বেঞ্জালডিহাইডটা এটা কনভার্টেড হয়ে গেল। তাহলে বুঝতে পারছো আমার এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড তো সেম, তার মানে এটা প্রথমে কতটুকু দিতে হবে, স্টয়চিওমেট্রিক লাগবে নাকি ক্যাটালিটিক হলেই চলবে? তো ক্যাটালিটিক হলেই চলবে, এটা রিজেনারেট করে গেছে, কোনো অসুবিধা নেই। আর এই বস্তুটার কী হলো, যে হাইড্রাইডটা ট্রান্সফার করেছিল পিএইচ সি ডাবল বন্ডেড ও অক্সিজেন CH2PH, পিএইচ সি ডাবল বন্ডেড ও অক্সিজেন CH2PH, বেঞ্জাইল বেঞ্জয়েট, এইটাই ক্লেজেন করেছিলেন। কিন্তু তুমি যদি বলো যে আমি না এই রিয়াকশানটা, আচ্ছা প্রথমত আমি অ্যালকক্সাইডটাকে চেঞ্জ করব, অ্যালকক্সাইডটা আমি মিথক্সাইড নেব, তাহলে মিথক্সাইড নিলে এইখানটায় যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা কি বেঞ্জাইল বেঞ্জয়েট হবে? না, তো মিথাইল বেঞ্জয়েট হয়ে যাবে, রাইট? মিথাইল বেঞ্জয়েট হয়ে যাবে, প্লাস মিডিয়ামে তখন তোমার বেঞ্জাইল অ্যালকোহলের অ্যালকক্সাইড তৈরি হয়েছে। সেই বেঞ্জাইল অ্যালকোহলের অ্যালকক্সাইড তারপরে যে প্রোডাক্টগুলো তৈরি করবে সেগুলো বেঞ্জাইল বেঞ্জয়েট তৈরি করবে, তার মানে মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যাবে, কোনোটা মিথাইল এস্টার কোনোটা বেঞ্জাইল এস্টার, এটা তো ভালো না। তাহলে আমার অ্যালকক্সাইড হিসেবে আমরা কাকে ইউজ করতে পারি? এই যে অ্যালডিহাইডটা নিয়েছি তার যে রিডিউসড হয়ে তার যে অ্যালকোহল, তার অ্যালকক্সাইডকে ব্যবহার করা যেতে পারে, তাই তো? বুঝতে পারলে আমার পয়েন্টটা? বুঝতে পারলে পয়েন্টটা? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। তারপরে বলছে যে এটা কি যদি বেঞ্জালডিহাইড না নিয়ে এখানে যেরকম অ্যালুমিনিয়াম ব্যবহার করলে যেরকম এই আলফা হাইড্রোজেন আছে এইসব কম্পাউন্ডও ব্যবহার করা যায়, সেটাতে কি করা যাবে? উত্তর হচ্ছে না, করা যাবে না। কারণ অ্যালুমিনিয়াম 3 সেটার লুইস বেসিক কার্বনিল অক্সিজেনের সাথে কাপলিং করে, সুন্দরভাবে কাপলিং করে, লুইস অ্যাসিড বেস অ্যাড তৈরি করে, কিন্তু এর মধ্যে যে অ্যালকক্সাইডটা আছে না, এই যে ORটা আছে, এটার আয়নিক ক্যারেক্টার কম এবং তার ফলে ওটার বেসিটিটা কম। কিন্তু তুমি যদি সোডিয়াম সল্ট ইউজ করো তাহলে এখানকার যে অ্যালকক্সাইডটা তার বেসিসিটি যথেষ্ট হাই, এবং তখন এই যে আলফা হাইড্রোজেনটা আছে এই আলফা হাইড্রোজেনটাকেও খেয়ে নেবে, খেয়ে নিয়ে এনোলেট তৈরি করবে, যেই এনোলেট মিডিয়ামে তৈরি হলো কার্বনিল কম্পাউন্ডের সাথে সেটা অ্যালডল রিয়াকশনের দিকে চলে যাবে। এরকম একবার কোশ্চেন দিয়েছিল বোধহয় যে অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড কেন স্পেসিফিক্যালি ইউজ করা হয় সোডিয়াম অ্যালকক্সাইডের বদলে। উত্তর হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড ব্যবহার করলে যদি নন অ্যানোলাইজেবল অ্যালডিহাইড হয় তাহলে আমার রিয়াকশানটা পসিবল, প্রোভাইডেড আমি যদি অ্যালডিহাইডের যে অ্যালডিহাইডটা আমার সাবস্ট্রেট তার করেসপন্ডিং অ্যালকোহলের অ্যালকক্সাইডটা সোডিয়াম সল্ট হিসেবে যদি ব্যবহার করি। আর যদি এনোলাইজেবল অ্যালডিহাইড হয় তাহলে কিন্তু টিশেঙ্কো হবে না, বা ক্লেইজেন টিশেঙ্কো রিয়াকশানটা হবে না, সেক্ষেত্রে অ্যালডল রিয়াকশান টেক ওভার করে নেবে। বোঝা গেল না? গেল না? কি বললে, হ্যাঁ বললে না না বললে? হ্যাঁ বললেন। আমি না শুনলাম। কোনো প্রশ্ন থাকলে করো, আজকে যা সময় আছে আর নতুন রিয়াকশানটা শুরু করছি না, সেটা আমরা পরের দিন পড়ব, এবং পরের দিন আমরা ভিটিক রিয়াকশানও পড়ব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন নেই? না স্যার। ঠিক আছে, তাহলে রেকর্ডিং বন্ধ করে দিই।